আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের হাতে আজ বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬-এর টেক ওয়ার্ল্ড বাংলাদেশের কিছু খবর আছে। আর খবরগুলো বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, আর শুরু করার জন্য আমার হাতে একটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো খবর আছে। ইনফিনিক্স এমন একটা প্রযুক্তি এনেছে যা দিয়ে মোবাইল নেটওয়ার্ক ছাড়াই ভাবা যায় সরাসরি স্যাটেলাইট থেকে কল করা বা মেসেজ পাঠানো যাবে। হ্যাঁ, এটা নিয়ে CES এ বেশ আলোচনা হচ্ছে। এতদিন স্যাটেলাইট ফোন বলতে আমরা যা বুঝতাম সেটা ছিল একটা বিশাল অ্যান্টেনা সহ ভারী ডিভাইস। আর খরচও তো অনেক বেশি ছিল, তাই না? সাধারণ মানুষের নাগালের বাইরে। ঠিক, সাধারণ মানুষের নাগালের একেবারেই বাইরে। আমার মনে আছে একবার সাজেক ঘুরতে গিয়ে নেটওয়ার্ক না থাকায় কি যে বিপদে পড়েছিলাম। জরুরি একটা ফোন করার জন্য কয়েক কিলোমিটার হাঁটতে হয়েছিল। তখন খালি মনে হচ্ছিল, ইস, মোবাইলে যদি সরাসরি স্যাটেলাইট সংযোগ থাকতো। এই প্রযুক্তি কি আসলে সাধারণ স্মার্টফোনে চলে আসবে? দেখুন, এখানেই তো আসল পরিবর্তনটা ঘটছে। আর এর পেছনের কারণটাও বেশ মজার। আগের স্যাটেলাইট ফোনগুলো বড়, পৃথিবী থেকে অনেক দূরে থাকা জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইটের ওপর নির্ভর করত, আর সেটা ছিল ভীষণ ব্যয়বহুল। কিন্তু এখন পৃথিবীর কাছাকাছি থাকা লো আর্থ অরবিট বা এলিও স্যাটেলাইটের ঝাঁক ব্যবহার করা হচ্ছে। ও আচ্ছা, স্পেস এক্সের স্টারলিংকের মতো। একদম। এই এলিও স্যাটেলাইটগুলোর কারণেই খরচ আর ডিভাইসের আকার দুটোই নাটকীয়ভাবে কমে আসছে। ইনফিনিক্স ঠিক সেই সুযোগটাই নিচ্ছে। তার মানে এটা শুধু একটা নতুন ফিচার না, এটা তো যোগাযোগের একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে। অবশ্যই। বিশেষ করে আমাদের দেশের মতো জায়গায় যেখানে পাহাড়ি বা প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক এখনও একটা বড় চ্যালেঞ্জ। শুধু তাই নয়, এর একটা সামাজিক এবং কৌশলগত গুরুত্বও আছে। একবার দুর্যোগ ব্যবস্থাপনার কথা ভাবুন। আচ্ছা। সাইক্লোন বা বন্যার পর যখন সব মোবাইল টাওয়ার অকেজো হয়ে যায়, তখন এই প্রযুক্তি জীবন রক্ষাকারী হতে পারে। ঠিক, উদ্ধারকারী দলগুলোর মধ্যে যোগাযোগ রাখা। হ্যাঁ, বা আটকে পড়া মানুষদের সাথে যোগাযোগ স্থাপন করা সবই সম্ভব হবে। এটা আসলে সব জায়গায় কানেক্টিভিটি পৌঁছে দেওয়ার দিকে একটা বিরাট ধাপ। ট্রেকিং, সামুদ্রিক অভিযান বা দুর্গম অঞ্চলে গবেষণার মতো ক্ষেত্রেও এটি একটি অপরিহার্য টুল হয়ে উঠবে। CES এর খবরে আরও একটা ঝলক ছিল স্যামসাংয়ের ভবিষ্যৎ টেলিভিশন প্রযুক্তি নিয়ে। বলা হচ্ছে স্ক্রিনগুলো আরও জীবন্ত, আরও ইন্টারঅ্যাক্টিভ হবে। হ্যাঁ। আর মজার ব্যাপার হলো, এই ধরনের স্মার্ট ডিভাইসগুলোর পেছনের আসল জাদুটা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI। ঠিক। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তার জগতেই বোধহয় সবচেয়ে বড় ঘটনাটা ঘটাচ্ছে OpenAI। হ্যাঁ, ওপেনএআইয়ের খবরটা প্রযুক্তি জগতের ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। তারা $10 বিলিয়ন বিনিয়োগ করছে। $10 বিলিয়ন? হ্যাঁ, আর সেটা শুধু তাদের কম্পিউটিং শক্তি ডেটা প্রসেস করার ক্ষমতা আর ক্লাউড শক্তি বাড়ানোর জন্য। শুধু কম্পিউটিং ক্ষমতা বাড়ানোর জন্য এত টাকা? তার মানে কি এখন প্রতিযোগিতাটা আর ভালো অ্যালগোরিদম তৈরির মধ্যে সীমাবদ্ধ নেই? একদমই না। প্রতিযোগিতাটা এখন হচ্ছে সেই অ্যালগোরিদম চালানোর জন্য যে বিপুল পরিমাণ কম্পিউটিং ক্ষমতা বা কম্পিউটিং হর্স পাওয়ার দরকার, সেটা কার হাতে থাকবে তার ওপর। আচ্ছা, আর একটু সহজ করে যদি বলেন। ধরুন, আপনার কাছে পৃথিবীর সেরা গাড়ির ডিজাইন আছে, কিন্তু সেই গাড়ি চালানোর জন্য যদি আপনার কাছে কোনো ইঞ্জিন বা জ্বালানি না থাকে, তাহলে তো সেই ডিজাইন অর্থহীন। ঠিক তাই, এখানে কম্পিউটিং পাওয়ারটাই হলো সেই ইঞ্জিন। আর ওপেনএআই নিশ্চিত করতে চাইছে যে তাদের হাতেই সবচেয়ে শক্তিশালী ইঞ্জিনটা থাকবে। তার মানে তারা শুধু সফটওয়্যার বানাচ্ছে না, তারা সেই সফটওয়্যার চালানোর জন্য যে হার্ডওয়্যার বা পরিকাঠামো, সেটার উপরও একছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। একদম। এটা তো বেশ ভয়ের ব্যাপার। এতে তো প্রতিযোগিতা কমে যাওয়ার একটা ঝুঁকি থাকে। ঝুঁকি তো অবশ্যই আছে। আসলে বাজারে নিজেদের দখলটা ধরে রাখার জন্যই এটা তাদের একটা বিশাল বড় চাল। যার হাতে ডেটা এবং কম্পিউটিং পাওয়ার থাকবে, ভবিষ্যতের প্রযুক্তি সেই নিয়ন্ত্রণ করবে। এটা অনেকটা শিল্প বিপ্লবের সময় যার হাতে ফ্যাক্টরি আর রেল লাইন ছিল, বাজার তার নিয়ন্ত্রণে থাকার মতো। দারুণ তুলনা। ওপেনএআই ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতির সেই রেল লাইনটাই তৈরি করছে, আর সেই লাইনে বিশ্বের সব দেশের শিল্পকেই কোনো না কোনো সময় চড়তে হবে। এই ডিজিটাল রেল লাইনের তুলনাটা আসলেই দারুণ। তাহলে এখন দেখার বিষয়, আমাদের দেশের শিল্পগুলো, যেমন আমাদের তৈরি পোশাক খাত, সেই ট্রেনে ওঠার জন্য কতটা প্রস্তুত। ঠিক সময়ই প্রসঙ্গটা তুললেন। হ্যাঁ, আমাদের হাতে টেকওয়ার্ল্ড বাংলাদেশের একটা খবর বলছে, দেশের তৈরি পোশাক শিল্পকে বিশ্ববাজারে টিকে থাকতে হলে প্রযুক্তিগত আধুনিকায়ন অপরিহার্য হয়ে পড়েছে।
দেখুন সংযোগটা কতটা সরাসরি। ওপেন এআই যে ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে সেই প্রযুক্তি ব্যবহার করেই অন্য দেশের শিল্পগুলো আরও দক্ষ হয়ে উঠছে। তারা সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে এআই ব্যবহার করছে, প্রোডাকশন লাইনে রোবোটিক্স, অটোমেশন, এমনকি ডিজাইন তৈরিতেও নাকি এআই কাজে লাগাচ্ছে। হ্যাঁ, কাপড়ের ডিজাইন তৈরিতেও। ফলে তাদের উৎপাদন খরচ কমছে এবং পণ্যের গুণগত মান আর ডেলিভারির সময় দুটোই উন্নত হচ্ছে। তার মানে আমাদের দেশের পোশাক শিল্প একটা অদৃশ্য প্রযুক্তিগত চাপের মুখে পড়ছে। ঠিক। কিন্তু আসল প্রতিযোগিতাটা পর্দার আড়ালে প্রযুক্তির মাঠে হচ্ছে। একদম তাই। তাই বাংলাদেশের পোশাক শিল্পের জন্য অটোমেশন এখন আর কোনো শখের বিষয় নয়, এটা টিকে থাকার লড়াই। কিন্তু শুধু অটোমেশন দরকার বললেই তো হবে না, এর জন্য বড় বিনিয়োগ দরকার। কারখানার কর্মপরিবেশ বদলাতে হবে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কর্মীদের প্রশিক্ষণ দেওয়া, তাই না? ঠিক। বিদ্যমান লক্ষ লক্ষ কর্মীকে নতুন প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া বা রিস্কিলিং করা, এটা একটা বিশাল কর্মযজ্ঞ। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর এই আধুনিকায়নের জন্য তো একটা শক্তিশালী ডিজিটাল মেরুদণ্ড দরকার। অবশ্যই। আমাদের পরের খবরটা হয়তো এখানেই প্রাসঙ্গিক। hosting.com নামে একটি আন্তর্জাতিক হোস্টিং কোম্পানি ঢাকায় তাদের কার্যক্রম শুরু করেছে। এটা নিঃসন্দেহে ভালো খবর। কিন্তু আমাদের তো দেশীয় অনেক হোস্টিং কোম্পানি আগে থেকেই আছে। তাহলে আন্তর্জাতিক একটি কোম্পানির আসাটা কি স্থানীয়দের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, নাকি এটা পুরো বাজারকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে? চমৎকার প্রশ্ন। দেখুন, যে কোনো বাজারের নতুন বড় খেলোয়াড় এলে স্থানীয় ছোট কোম্পানিগুলোর জন্য একটা চাপ তৈরি হয়, এটা সত্যি। কিন্তু বড় পরিসরে দেখলে একটি আন্তর্জাতিক হোস্টিং কোম্পানি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করাটা বাজারের প্রতি আস্থার প্রতিফলন। আস্থার প্রতিফলন সেটা কিভাবে? তারা এখানে ব্যবসার বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছে। এটা দেশের ডিজিটাল অর্থনীতির ভিত্তি মজবুত করে। একটা হোস্টিং কোম্পানি কিভাবে অর্থনৈতিকের ভিত্তি মজবুত করতে পারে? ভাবুন, স্থানীয় ব্যবসা, অসংখ্য স্টার্টআপ আর আমাদের যে ক্রমবর্ধমান ই-কমার্স খাত, তাদের জন্য ডেটা সেন্টার আর ক্লাউড সার্ভিস একটা অপরিহার্য পরিকাঠামো। আচ্ছা। আগে হয়তো অনেককে আন্তর্জাতিক সার্ভারের ওপর নির্ভর করতে হতো। তাতে ডেটা ট্রান্সফারের সময় বেশি লাগত, খরচও বেশি হতো। আর গ্রাহকের তথ্য দেশের বাইরে রাখতে হতো। একদম। দেশে শক্তিশালী ডেটা সেন্টার থাকলে ওয়েবসাইট দ্রুত লোড হবে, ডেটা সুরক্ষিত থাকবে এবং স্থানীয় ডিজিটাল সেবাগুলোর মান উন্নত হবে। অনেকটা দেশে ভালো রাস্তাঘাট তৈরি হওয়ার মতো। ঠিক। রাস্তা ভালো হলে যেমন ব্যবসা বাণিজ্য বাড়ে, তেমনি ডিজিটাল হাইওয়ে ভালো হলে ডিজিটাল ব্যবসা বাড়ে, আর প্রতিযোগিতা বাড়লে সেবার মানও উন্নত হয়, যা শেষ পর্যন্ত গ্রাহকদের জন্যই লাভজনক। এই ডিজিটাল হাইওয়ের তুলনাটা চমৎকার। কিন্তু একটা ভালো হাইওয়েতে যেমন টোল থাকে বা ব্যবহারের নিয়মকানুন থাকে, এখানে স্থানীয় ব্যবসার জন্য খরচ বা ডেটা প্রাইভেসি সংক্রান্ত কোনো চ্যালেঞ্জ তৈরি হতে পারে কি? অবশ্যই পারে। আন্তর্জাতিক কোম্পানিগুলো প্রায় উন্নত মানের সেবার বিনিময়ে বেশি মূল্য নেয়। তাই স্থানীয় কোম্পানিগুলোকে তাদের সাথে পাল্লা দিতে হলে সেবার মান বাড়াতে হবে এবং প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ করতে হবে। আর ডেটা প্রাইভেসি তো একটা বড় ইস্যু। ঠিক। দেশের ডেটা দেশে রাখার জন্য সরকারের স্পষ্ট নীতিমালা এবং তার প্রয়োগ নিশ্চিত করতে হবে। তবে এই ডিজিটাল হাইওয়ে তো তৈরি হলো, কিন্তু এর ওপর দিয়ে চলার জন্য তো দক্ষ চালক লাগবে, তাই না? ঠিক। এই পরিকাঠামো ব্যবহার করে যারা পোশাক শিল্পের অটোমেশন চালাবে বা নতুন ডিজিটাল ব্যবসা তৈরি করবে, সেই মানুষগুলো কোথায়? ঠিক এখানেই এসে যেন পুরো ছবিটা পূর্ণ হচ্ছে। আমাদের হাতে থাকা শেষ খবরটি হল বিডি টাস্ক এবং ইউসিবিডি এর মধ্যকার একটি চুক্তি। হ্যাঁ। বিডি টাস্ক একটি বৈশ্বিক সফটওয়্যার প্রতিষ্ঠান এবং ইউসিবিডি একটি বিশ্ববিদ্যালয়। তাদের এই চুক্তিটা তো সরাসরি দক্ষ মানুষ তৈরির দিকেই ইঙ্গিত করছে। একদম। এই কৌশলগত চুক্তিটি দেশের তথ্য প্রযুক্তি খাতের জন্য দক্ষ কর্মী তৈরির প্রয়োজনীয়তাকে সামনে আনছে। এটা শিল্প এবং একাডেমিয়ার মধ্যে একটা সেতু তৈরি করছে, যা আমাদের দেশে অনেক দিন ধরেই অনুপস্থিত ছিল। হ্যাঁ, এই অভিযোগটা প্রায়ই শোনা যায় যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী তৈরি নয়। এই ধরনের উদ্যোগ সেই শূন্যস্থান পূরণ করতে পারে। তার মানে শিক্ষার্থীরা এখন শুধু বইয়ের থিওরি পড়বে না, বরং ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে পারবে, হাতে কলমে কাজ শিখবে।
ঠিক তাই। এই চুক্তির মাধ্যমে পাঠ্যক্রমকে আধুনিক করা হয়, শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা হয় এবং বাস্তব কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়। দারুণ ব্যাপার। এর ফলে যখন একজন শিক্ষার্থী পাশ করে বের হয়, সে ইন্ডাস্ট্রির জন্য প্রস্তুত থাকে। সে জানে কিভাবে একটা টিমে কাজ করতে হয়, প্রজেক্ট ডেডলাইন কী জিনিস, বা ক্লাউড কম্পিউটিং বাস্তবে কিভাবে ব্যবহার হয়। তাহলে আজকের আলোচনা থেকে একটা পরিষ্কার ছবি উঠে আসছে। প্রথমে আমরা যে খবরগুলোকে বিচ্ছিন্ন ভাবছিলাম, সেগুলোর মধ্যে একটা গভীর কার্যকারণ সম্পর্ক আছে। একটা সম্পূর্ণ চক্র, তাই না? একদম। একদিকে ওপেনএআই এর মতো কোম্পানি বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে নেতৃত্ব দিচ্ছে, কম্পিউটিং পাওয়ারকে কেন্দ্রীভূত করছে। আর সেই প্রযুক্তির ঢেউ এসে লাগছে বাংলাদেশের পোশাক শিল্পের মতো ঐতিহ্যবাহী খাতে। তাদের আধুনিক হতে বাধ্য করছে। আর সেই আধুনিকায়নের জন্য যে ডিজিটাল ভিত্তিটা দরকার, তা তৈরি করতে এগিয়ে আসছে Hosting.com-এর মতো কোম্পানি। আর সব শেষে এই পুরো প্রক্রিয়াটা চালানোর জন্য যে দক্ষ মানব সম্পদ দরকার, তা তৈরির দায়িত্ব নিচ্ছে বিডিটাস্ক ও ইউসিবিডির মতো প্রতিষ্ঠানগুলো। একটা আরেকটার পরিপূরক। আজকের আলোচনার মূল টেকওয়ে হল, প্রযুক্তি এখন আর কোনো বিচ্ছিন্ন বিষয় নয়। বিশ্বব্যাপী উদ্ভাবন এবং স্থানীয় অভিযোজন, এই দুটো বিষয় একসাথে হাতে হাত ধরে চলছে। আচ্ছা। ইনফিনিক্সের স্যাটেলাইট প্রযুক্তি বা ওপেনএআই-এর কম্পিউটিং হর্স পাওয়ার হল বিশ্বব্যাপী উদ্ভাবনের উদাহরণ। আর বাংলাদেশের পোশাক শিল্পের আধুনিকায়ন বা বিডিটাস্ক ইউসিবিডির চুক্তি হল সেই উদ্ভাবনের সাথে খাপ খাইয়ে নেওয়ার স্থানীয় বাস্তবতা। তাহলে বাংলাদেশের মতো দেশের জন্য সুযোগ এবং চ্যালেঞ্জ দুটোই এক জায়গায় এসে মিলেছে। সুযোগ হল এই বৈশ্বিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্থানীয় সমস্যার সমাধান করা। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই পরিবর্তনের সাথে তাল মেলানোর জন্য দ্রুত একটি দক্ষ প্রজন্ম তৈরি করা। প্রযুক্তি আসছে এবং আসবেই, এটা আটকানো যাবে না। প্রশ্ন হল, আমরা সেই প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য কতটা প্রস্তুত? আজকের আলোচনা থেকে একটা প্রশ্ন আমার মাথায় আসছে, যা হয়তো আমাদের শ্রোতাদেরও ভাবাবে। বলুন। আমরা দেখলাম ওপেনএআই এর মতো অল্প কিছু প্রতিষ্ঠানের হাতে কম্পিউটিং শক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছে। একই সাথে পোশাক শিল্পের মতো বিভিন্ন শিল্পে অটোমেশন বাড়ছে, যার মানে অনেক রুটিন কাজ স্বয়ংক্রিয় হয়ে যাবে। অর্থাৎ যে কাজগুলো বারবার একইভাবে করতে হয়, সেগুলো মেশিন মানুষের চেয়ে দ্রুত এবং নির্ভুলভাবে করতে পারবে। ঠিক। তাহলে প্রশ্নটা হলো, এই পরিবর্তিত পরিস্থিতিতে ভবিষ্যতে একজন ব্যক্তির জন্য সবচেয়ে মূল্যবান দক্ষতা কোনটি হবে, যা তাকে যে কোনো ক্ষেত্রে সফল হতে সাহায্য করবে? শুধু তথ্য প্রযুক্তি নয়, যে কোনো পেশায়। কোন সেই মানবিক দক্ষতা যা মানুষকে সবসময় মেশিনের চেয়ে আলাদা এবং অপরিহার্য করে তুলবে?